শ্যামাচরণ খবরের কাগজ পড়া ছেড়ে দিয়েছেন। নিত্যদিনের নানান ঝঞ্ঝাট, জল নেই, আলো নেই, তেল নেই, রেশনের জন্য কিউয়ে দাঁড়াও গিয়ে, সমস্ত দিন রেডিও টেলিভিশনের ঘরঘরানি। কোথায় অস্ট্রেলিয়া ক্রিকেটে জিতলো, কোথায় ভারত হকিতে হারলো। রাস্তায় বেরোলেই স্লোগানের চোটে কান ঝালাপালা। এর ওপর কাগজ খুললে প্রথম পাতার থেকেই দুঃসংবাদের ভিড়। খুন, জখম, লাঠিচার্জ, বাড়ি ধসে, বাস উল্টে, সিমেন্টের দোষে পুল ভেঙে, মৃত্যু। ভালো লাগে না। তবু একেবারে যে পড়েন না এমন নয়। দুটো ইংরেজি আর বাংলা কাগজ আসে বাড়িতে। সকালবেলায় চায়ের কাপ হাতে করে একটা নিরিবিলি জায়গায় গিয়ে বসেন শ্যামাচরণ। তারপর এক ধার থেকে খুঁটিয়ে খুঁটিয়ে বিজ্ঞাপনগুলো পড়ে যান। প্রথম পাতা থেকে মনের মতো খোরাক পেয়ে যান। ইন্স্যুরেন্স বা জীবন বীমা, যা জমা দেবে বছরে তার দ্বিগুণ। পাতা উল্টেই অমুক স্টেটের লটারি, প্রথম প্রাইজ এত লাখ। শূন্যগুলো গুনতেই মন হাঁপিয়ে যায়। তারপর নাটক, যাত্রা, সিনেমা, বাছা বাছা অভিনেতা অভিনেত্রীদের নাম দিয়ে, ছোট বড় মিলিয়ে অন্তত 60-70টা। চটকদার ভাষায় মনে হবে যেন চোখে দেখছো, গানগুলো কানে এসে পৌঁছচ্ছে। রকমারি মাথার তেলের বিজ্ঞাপন, বাছা বাছা শব্দের চোটে মনে হয় গন্ধগুলো যেন নাকে এসে লাগছে। বয়সের জন্য টাকের পদক্ষেপ শুরু হয়ে গেছে। অন্যমনস্কভাবে খালি হাতটা মাথায় উঠে যায় শ্যামাচরণের। গোটা দুই সাপ্তাহিক পত্রিকাও আসে, পাতাকে পাতা, রঙিন ছবিতে আরও মন মাতানো। পড়াই, তবু রোজ একবার করে চোখ বুলিয়ে যাওয়া চাই তাঁর। পড়ে পড়ে আশ মেটে না। উঠে চানের সময় পর্যন্ত বেশ কেটে যায়। মনটা তৃপ্তিতে ভরে গেছে, যেন নিখরচায় কোনো এক রাজপুরীর স্বপ্ন লোক থেকে ঘুরে এসেছেন। মন বলে, বেঁচে থাক বিজ্ঞাপন, বাড়ন্ত হোক। দিন দিন এই খুন, জখম, ধর্মঘট, ছিনতাইয়ের খবরগুলোকে কোণঠাসা করে আরও জাঁকিয়ে বসুক, পাতায় আর জায়গা না কুলোক। একটানা বেশ চলছিল এইভাবেই। তারপর একদিন পড়তে পড়তে একটা ইঞ্চি দুয়েকের বিজ্ঞাপনে দৃষ্টি আটকে গিয়ে ভুরু দুটো কুঁচকে উঠল শ্যামাচরণের। পাত্রপাত্রী চাইয়ে স্তম্ভে, একটি একেবারে নতুন কথা। অন্যগুলো চোখ বোলান, এটায় একেবারে নতুন ধরনের। লেখা রয়েছে, একটি পেট রোগা পাত্র চাই, বৈদ্য বংশীয়, বয়স 23-24-এর মধ্যে, আর সব দিক থেকে সুস্থ। বাড়ির দিকে কোনো রকম দায়িত্ব থাকা বাঞ্ছনীয় নয়, কেননা পাত্রকে শ্বশুরালয়েই বাস করতে হবে। পাত্রী পিতার একমাত্র সন্তান, অর্থসম্পন্ন গৃহস্থ, বাংলার এক পল্লী অঞ্চলে, স্বাস্থ্যকর স্থান। বিজ্ঞাপনদাতার নাম ঠিকানা নেই, শুধু বক্স নম্বর দেওয়া আছে। যারা নাম ঠিকানা না দিতে চায়, এটা তাদের জন্য এক আলাদা ব্যবস্থা। একবার, দুবার, 3বার পড়ে গেলেন শ্যামাচরণ, যেন মানে ধরতে পারছেন না। একটা কথা খুলে না লিখলেও খুবই স্পষ্ট টাকা কড়ি আছে, একটি মেয়ে, আর কোনো সন্তান নেই। এমন অবস্থায় বিয়ে দিয়ে জামাইটিকে ঘর জামাই করে রাখতে চান মেয়ের বাপ। স্বাভাবিকই, শ্যামাচরণ ভাবেন। আমি তুমিও তাই করতাম, নয় কি? কিন্তু তার জন্য জামাইকে পেট রোগা হতে হবে, তার মানে কি? মাথা গুলিয়ে যাচ্ছে। এরা ছাপেই বা কেন এ ধরনের বিজ্ঞাপন? তারপর নিজেই তার উত্তর দেন, পয়সা পাচ্ছে, কেনই বা ছাপবে না? সাপ কি ব্যাঙ, ওদের তা নিয়ে কিসের মাথা ব্যথা? আরও একবার পড়লেন,
পেট রোগা কথাটার ওপর দৃষ্টি আটকে যাচ্ছে। চোখ দুটো ছিনিয়ে নিয়ে হাত উল্টে ঘড়িটা দেখেন। ঘড়ি দেখে কাজ করা অভ্যেস। মিনিট 15 দেরি হয়ে গেছে চানের বাজে চিন্তায়। হামবাগ, ননসেন্স, যত সব। বিড়বিড় করে শব্দ 3টে উচ্চারণ করে ছোট নাতনিকে বললেন, আরে তেল, গামছা, সাবান নিয়ে আয়। চান করলেন, খেলেন, দিলেন। ঘুমটা বেশ গাঢ়ই হলো। বিকালের চা এলে বললেন, কাগজটা আন তো একবার দেখি কি বলে। মাথাটা পরিষ্কার হয়েছে ভালো ঘুমে। চায়ের কাপ হাতে নিয়ে বিজ্ঞাপনের দিকে চেয়ে চেয়ে মনে হলো যেন একটা মানে বের করতে পারা যায়, অবশ্য খানিকটা টেনে বুনেই। হয়তো গাঁয়ের কোনো কবিরাজ চেষ্টা চরিত্র করে পসার জমাতে পারছেন না, তার মানে ভালো রকম টাকা কড়ি তো আছেই। হয়তো এই জন্য যে বাপ ঠাকুরদা ভালো কবিরাজ ছিলেন, ভালো রকম পুঁজি রেখে গেছেন। ছেলে অনেক চেষ্টা করেও তাদের পসার প্রতিপত্তি পাচ্ছে না, পুঁজি ভাঙিয়ে খেতে হচ্ছে। আর আজকাল তো বৈদ্য কবিরাজদের যুগও নয়, পাশ করা অ্যালোপ্যাথ ডাক্তাররা ঢুকে পড়েছে, এদের মাথা তুলতেই দিচ্ছে না। নিশ্চয়ই এই অবস্থা দাঁড়িয়েছে এই ভদ্রলোকের। শেষে ভেবে ভেবে এই এক উপায় ঠাউরে বিজ্ঞাপন দিয়েছেন। আজকাল তো বিজ্ঞাপনেরই যুগ। এদিকে তার সন্তানদের মধ্যে সবে ধন এক নীলমণি, সেও মেয়ে। তার বিয়ে দিয়ে জামাইকে ঘর জামাই করে না রাখলে, ইনি চলে গেলে সম্পত্তিটা কে রক্ষা করবে? দুটো দিক এক করে কবিরাজ মশাই নিশ্চয় এই বুদ্ধি বের করেছেন। রথ দেখা আর কলা বেচা দুই হবে। টাকা আছে বোঝাই যাচ্ছে বিজ্ঞাপন পড়ে। বিয়ের দিন সমস্ত গাঁ ভালো করে নেমন্তন্ন করে সবাইকেই পেট রোগা ডিগডিগে বরকে দেখিয়ে দেবেন। অবশ্য জেনে শুনেই পেট রোগা জামাই করলেন, সে কথা কি কাউকে বলতে যাবেন? তবে সবাই তো দেখবে, শুধু পেট রোগা কেন, জটিল ব্যাধি বলেই ধরে নিয়ে দিন কতক একটা কানাঘুষো চলবে গায়ে, যে কবিরাজ মশাই জেনে শুনে একটা হাড় গেলে পাখি ধরে নিয়ে এসে জামাই করলেন, ছি ছি এইসব। তারপর মাস 5-6 বাদে আর একটা নেমন্তন্ন। এই বিজ্ঞাপনে তো লেখাই রয়েছে জায়গাটা স্বাস্থ্যকর। পেটের অসুখ এমন কিছু মারাত্মক অসুখ নয়। কবিরাজ বাড়ি ধার কাটে রেখে বাপ ঠাকুরদার বাছা বাছা ওষুধ খাইয়ে সেই ছেলেকে সবার সামনে এনে ফেলা। অবশ্য না বলে আস্তে আস্তে তার যে গায়ে গত্তি লেগেছে, মেদ মাংস জমেছে, সেটা সবাই দেখুক। তার পাড়া গাঁ তো কত ব্রত পার্বণ লেগেই থাকে। ওই গিন্নির কোনো ব্রত উদযাপনে বা ওই রকম কিছু একটা দেখে বড় রকম একটা প্রীতিভোজ, পরিবেশন বা ওই ধরনের কিছু কাজ দিয়ে জামাইকে সামনে বের করে দেওয়া। আবার সেই কানাঘুষো সবার মধ্যে। এ ছেলেটি কে হে? আগে এ বাড়িতে দেখেছি বলে মনে পড়ে না তো। জানেন না? আরে কবিরাজ মশাইয়ের জামাই। হ্যাঁ, তাই নাকি? তা আশ্চর্য হবারই বা কি আছে, বনেদি কবিরাজ বংশ। আহা, বেশ বেশ বেশ, বাপ ঠাকুরদার হাত যশ ফিরে এসেছে। হ্যাঁ, ভালো ভালো। গাঁয়ে একটা ভালো কবিরাজ নেই। আমাদের ওসব ওই হেতুড়ে গলায় কাঁকড়া ঝোলানো ডাক্তার সয় না বাপু, শুধু মোটা মোটা ফি দাও। হুম, এইসব যখন সবাই বলবে, কবিরাজ মশাই তখন মনে মনে হাসবেন। ঠিক এই যে ব্যাপারটাই হবে, তাতে আর বিন্দুমাত্র সন্দেহ নেই শ্যামাচরণের। পেট রোগা জামাইয়ের হেঁয়ালির জট খুলে মনটা খুশিতে ভরে উঠল। মাথা খেলাতে চাটা জুড়িয়ে গিয়েছিল। আবার 1 কাপ দিয়ে যেতে বলে এখন কি করবেন তাই ভাবতে লাগলেন। একটি ছেলেও আছে হাতের কাছে, বিজ্ঞাপনের সঙ্গে খাপে খাপে মিলে যায়। বৃন্দাবন।
প্রতিবেশিনী এক বৃদ্ধা বিধবার একমাত্র ছেলে। বছর কয়েক হলো তার স্বামী মারা যেতে এখন সংসারে দুজন মাত্র মানুষ। স্বামী ভালো চাকরি করতেন এক সওদাগরি অফিসে, টাকা কড়িও রেখে গেছেন, ছেলেকেও নিজের অফিসে ঢুকিয়েও দিয়েছিলেন। কিন্তু মা বাপের একমাত্র আদুরে ছেলে যেমন আকছার হয়ে থাকে, কোনো মতেই কাজে মন বসাতে পারল না। বাপ যতদিন বেঁচে ছিলেন সামলে সামলে রাখতেন, তিনি মারা যাবার পর কাজ হারিয়ে বসে আছে। খায় দায় রকবাজি করে, নিজের বাইরের রকেই বন্ধু বান্ধব জুটিয়ে। অন্য কোনো দোষ নেই ছেলেটার, ওই একটি মাত্র ছেলে। খাওয়াতে কসুর করেন না বৃদ্ধা, কিন্তু কি যে ধাত, যাই খাওয়ান। পেট রোগা বিন্দে বলে বন্ধু মহলে চিহ্নিত হয়ে গেছে। বৃদ্ধা প্রায়ই আসেন, দুঃখও করেন। কলসির জল গড়াতে গড়াতে এভাবে আর কতদিন চলবে? তিনি মারা গেলে কে দেখবে ছেলেকে? ব্যাস ঠিক করে ফেললেন শ্যামাচরণ, এই ছেলে আরাম আদরের ঘর জামাই হয়ে কাটাবার কপাল নিয়ে জন্মেছে বৃন্দাবন। কেন পরের দাসত্ব করে জীবনটা নষ্ট করতে যাবে? এই বৃদ্ধাও তার মা সঙ্গে গিয়ে থাকুন, তিনিই বা কেন অন্যের গলগ্রহ হয়ে থাকবেন? হাতে কিছু আছে এখনো, বিয়ের পর ছেলের, এই বাড়িটাকে বেচে ছেলের সঙ্গে গিয়ে থাকুন। দুঃখের চোটে বলেনও তা মাঝে মাঝে, বেশ মিলে যাচ্ছে। কিন্তু এই একটিই তো ছেলে হাতে, একটু ভালো করে শ্যামাচরণের দেখতে ইচ্ছে করছে, এ রহস্যের তল কোথায়। এরপর চায়ে চুমুক দিতে দিতে একটা প্ল্যান খাড়া করে ফেললেন তিনি। আগে বক্স নম্বরের ঠিকানায় একটা চিঠি দিয়ে ব্যাপারটা জেনে নিন, তারপর এগোনো যাবে। কাগজের নাম দিয়ে লিখলেন চিঠি। বিজ্ঞাপন দেখে উনি এই চিঠিটা দেখছেন। বিজ্ঞাপনে যেমন চাওয়া হয়েছে সেই মতো একটি পাত্র তার হাতে আছে, কিন্তু তার পূর্বে পাত্রকে যেখানে চিরকাল থাকতে হবে সেই জায়গা, বাড়িঘর ও তার সঙ্গে স্বভাবতই পাত্রীটিকেও দেখা দরকার। সুতরাং এ বিষয়ে একটু সবিস্তারে গ্রামের নাম আর পথের নির্দেশিকা দিলে তিনি স্বয়ং গিয়ে দেখে শুনে সব স্থির করে আসতে পারেন। আর এই বৃদ্ধার দেখাশোনা তিনিই করেন। চিঠির পরে দিন 20 কেটে গেল। গোটা ব্যাপারটাই বুজরুকি বলে শ্যামাচরণ হাল ছেড়ে দিয়েছেন। এমন সময় একদিন এলো চিঠির উত্তরটা। এত যে দেরি, তার কারণটাও টের পেলেন। চিঠি পেতে দেরি হওয়ায় কৌতূহলটা বেড়ে গিয়েছিলই, চিঠি পড়ে তার উপর আর একটা নতুন কৌতূহল এসে পড়ায়, আর বিলম্ব না করে বেরিয়ে পড়াটাই স্থির করলেন শ্যামাচরণ। যেমন অদ্ভুত বিজ্ঞাপন, উনিও কি ভেবে বাঙালি ঘরের সাধারণ পোশাক পরে না গিয়ে একজন সন্ন্যাসীর বেশে হঠাৎ গিয়ে পড়বেন বলেই স্থির করলেন। পরিচয় দিয়ে যদি যান, পাত্রীপক্ষে একটু লুকোচুরির সম্ভাবনা আছেই। দরকার মতো কোনোটা বাড়িয়ে কোনোটা কমিয়ে বলা বা দেখানো। সন্ন্যাসীর বেশে গেলে সে ভয়টা আর থাকে না। গেরস্থ ভয়ে ভক্তিতে সবটা প্রকাশ করেই ফেলে, জানে সন্ন্যাসী মানুষ সব কিছু তো ধ্যান বলেই জানতে পারেন। লুকোতে কিংবা বাড়াতে গিয়ে মিছিমিছি তার অভিশাপ কুড়োনো কেন? যা ভাবা তাই কাজ। শ্যামাচরণ গিয়ে দেখলেন, কিন্তু গল্পের বাকিটা বলবার আগে মনে করিয়ে দিচ্ছি, এই সব চ্যানেলে আমরা প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার আর শুক্রবার নতুন নতুন গল্প নিয়ে আসি। সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল, ভুলে যাবেন না। আর আপনার কোনো সাজেশান থাকলে দয়া করে নিচে কমেন্ট বক্সে জানান, সেটা আমাদের গাইডেন্সের কাজ করে। ধন্যবাদ। শুরু করছি গল্পের বাকিটা। শ্যামাচরণ গিয়ে দেখলেন, প্রথমত সমস্ত জায়গাটা অদ্ভুত রকমের অপূর্ব। এক খামচা জায়গা নয়, বিরাট।
একুল ওকুল দেখা যায় না এই রকম একটা নদীর ধারে জায়গাটা। একটা সেকেলে পানশিতে নদী পেরিয়ে দেখেন গোটা কতক সেকেলে ছইওয়ালা বলদ গাড়ি আর গোটা 2 রিক্সা, এই ছাড়া যানবাহন বলতে আর কিছু নেই। 3টে পানশিতে লোক নামলো কিছু, কিন্তু নারী পুরুষ নিয়ে একটা ছই গাড়ি আর রিক্সা দুটো ছাড়া কোনোটাই আরোহী পেল না। রিক্সাও তার মনে হলো অনেক দূরের সওয়ারি বলেই নিল। বাড়ি থেকে বেরিয়ে এই কলকাতার লোক বোঝাই ট্রামে, বাসে বা শেয়ারের ট্যাক্সিতে অভ্যস্ত। বিরাট এই নদীর হাওয়ায় বুক ভরে ডাঙায় উঠেই শ্যামাচরণের মনে এমন একটা আনন্দের ঢেউ উঠল যে 3 ক্রোশের পথ হলেও উনি হেঁটে যাওয়াই স্থির করলেন। আর সন্ন্যাসীর বেশ, গাড়ি করতে মন সায় দিল না। পাড়া গাঁ জায়গা, সন্ন্যাসী দেখে একটা ছোটোখাটো দলও জুটে গেল। তাদের সঙ্গে গল্প করতে করতে এগিয়ে চললেন। কাঁচা রাস্তা, কিন্তু বাস, মোটর প্রভৃতির অভাব বলেই এবড়ো খেবড়ো নয়। কিন্তু প্রায় 1/2 মাইলটা এসেও তার চোখে পড়ল না রাস্তার খারাপ অবস্থা। চারদিকেই আম, কাঁঠাল, নারকেল, সুপুরির বাগান। ফলের সময়ও এটা, ফলে থলো থলো ফল ফলে রয়েছে। তারই মাঝে মাঝে গেরস্তদের বাড়ি, ছোট বড়, সঙ্গে একটা করে ডোবা গোছের পুকুর। মাঝে মাঝে এক একটা পাকা বাড়ির সঙ্গে শান বাঁধানো বড় পুকুর, তরতরে জল। কোনো কোনোটায় ধারে ধারে লাল শাপলা ফুল ফুটে রয়েছে। বড় রাস্তার ধারের আম কাঁঠালের বাগান ভেদ করেও নজর গিয়ে পড়ে প্রায় সব গেরস্ত বাড়িতেই গরু, ছাগল, মাঝে মাঝে খোলা মাঠেও কিছু চড়ছে। রাখাল ছেলেরা ডাঙ্গুলি বা অন্য কোনো খেলা নিয়ে রয়েছে। এখানে ওখানে ডাকা সাড়া দেওয়ার রেওয়াজ তো আছেই, তার বাইরে চারিদিকই শান্ত নিথর। রাত্রিতে গাড়িতে চড়ে সকাল প্রায় 8টায় নদীর পাড় ঘাটে নেমেছেন। পল্লীর জীবনের দিনের কাজের চঞ্চলতা এই সবে শুরু, এরপর আরও বাড়বে। তবে নিশ্চয় এই রকম শান্ত গতিতেই বাড়তে থাকবে। তারপর সন্ধে হলেই ঝিল্লির ডাকের সঙ্গে চারিদিক নিশ্চুপ একেবারে। বড় নদী থেকে বেরিয়ে একটা সুঁতি রাস্তা ডান দিক থেকে বাঁ দিকে চলে গিয়েছে, অগভীর। সামনেই একটা বাঁশের পুল, তবে তক্তা পেতে বেশ শক্ত করেই তৈরি। বলদ গাড়ি পর্যন্ত বেশ যেতে পারে। গল্প করতে করতে, হাঁটতে হাঁটতে যতই এগোচ্ছেন, তৃপ্তিতে যেন প্রাণটা উছলে পড়ছে। রাস্তার ধারে একটা ছোট বাগান, তার ওদিকে একটা মাঝারি পুকুরে মাছ ধরা হচ্ছে জাল ফেলে। মন 2 মাছ ধরা হয়ে গেছে, এক একটা 10 থেকে প্রায় 1/2 মণ পর্যন্ত। আবার একটা 15 উঠল ছটফটিয়ে। শুনলেন মণ 6-7 ধরা হবে। হ্যাঁ, এত মাছ কি হবে, কলকাতায় চালান যায়? প্রশ্ন করলেন শ্যামাচরণ। আগে না, ওই বড় নদীর চারিদিক ঘিরে রেখেছে কি না, তেনাকে ডিঙিয়ে কোনো জিনিস ওই বাইরের কোনো হাটে নিয়ে গেলে লাভ থাকে না, একজন বলল। পাশ থেকে আরেকজন একটু ধমকে উঠল। সেই কথা বলো কেন? এগে এই বড় কর্তার হুকুম যে এখানকার কোনো মাল বাইরে চালান হবে না, কড়া হুকুম একেবারে। ও, তা বড় কর্তাটি কে? প্রশ্ন করলেন শ্যামাচরণ। আগে ওই জমিদার বাড়ির বড় শরিক বিশ্বম্ভর রায় রায়ান। খেতাবটা সরকার কেড়ে নিয়েছে তা নেই, কিন্তু কেউ তেনার হুকুমের খেলাপ করুক দিকিন, কার এত বড় বুকের পাটা। ও, এলাকাটা কতখানি? জিজ্ঞেস করলেন শ্যামাচরণ।
তাই গে মাঝখানে ওই রথতলা আর বুড়ো শিবের মন্দির থেকে চারদিকে 20-25 কোষ পর্যন্ত, তারপরে বড় নদীর ঘের। মাল বেরোবে কোন দিক দিয়ে কন না, চোরাই করেই বা। হ্যাঁ, বুঝলাম, কিন্তু প্রায় মন 6-7 মাছ বলছো, এত মাছই বা কি হবে? এগে ওই কর্তাবাবুর নাতনির ছেলের অন্নপ্রাশন, চারিদিকের 5খানা গ্রামের ঢালোয়া নেমন্তন্ন, 3 দিন ধরে চলবে। এগে রোজই 5-6 মন করে না তুললে চলবে কি করে, সবাই খাবে তো। একজন বলল, হ্যাঁ, আর ওর অর্ধেক তো ওই মনকে রঘু, পনকে মানিক সব নস্যি করে দেবে। তেনাদের তো আবার রোজই ভোজ। এঁকে নস্যি করে দেওয়ার কথায় একটা হাসিয়ে উঠল। তারা কারা? জিজ্ঞেস করলেন শ্যামাচরণ। গোটা আষ্টে গ্রামের 12-13 জনের নাম করল ওরা। কেউ এক আসনে বসে সব কিছু মিলিয়ে মন খানেক খেতে পারে, কেউ 80-90খানা লুচি, তার সঙ্গে আরও সব কিছু, কেউ আবার খোয়া খোয়া ক্ষীর রাবড়ি, কেউ বা 300-400 রসগোল্লা এক লাইনে বসিয়ে বড় বা ছোট কর্তা খাওয়ান। লোক জড়ো হয়, এদের আবার রোজই ভোজ, তামাশা লেগে যায়। গল্প শুনতে শুনতে এগিয়ে চলেছেন শ্যামাচরণ। আগে আর বড় কর্তার হুকুমে শুধু বাইরের কোনো জিনিস চালানি বন্ধ নাকি? হ্যাঁ, চাকলাটার ভেতরেও ঢালোয়া ব্যবস্থা। এই গাছের ফল, আম, জাম, কুল, জামরুল, ঝুনো নারকল, এই যতক্ষণ গাছে আছে ততক্ষণই মালিকের ঝরে পড়লে যে কেউ কুড়িয়ে নিয়ে যাও, কারও উজুর করবার জো নেই। দেখছেনও সেটা শ্যামাচরণ। আমের সময় চলছে, বাগানের গাছগুলো পাকা ডাঁশা ফলে বোঝাই, আর নিচে ছেলে মেয়েদের দল টুপটাপ কিছু কিছু পড়ছেই, সঙ্গে সঙ্গে তাদের ছুটোছুটি, হুড়োহুড়ি, হরির লুট বা এরকম দৌড়ে ছোট ছেলে মেয়েদের হাসি হুল্লোড়ের মতো ব্যাপার। শুনলে রায়রায়ানের বড় বড় কাজে, রথ, দোল, দুর্গোৎসব, বাছা বাছা পণ্ডিতদের ঘরে ভেট যায়। আর যে চাও পাত পেড়ে খেয়ে এসো গিয়ে। হয়তো এরা একটু বাড়িয়েই বলছে, নিজের গ্রামের যশ গাইতে পেলে লোকে একটু বাড়িয়েই বলে থাকে। তবে চারদিকে দেখছেনই তো, কীরকম লক্ষ্মীর ভাণ্ডারের মতন চারিদিকে সব কিছু যেন উথলে পড়ছে। দিন বাড়ার সঙ্গে সঙ্গে এখানে কাজের বেগও বাড়ছে, কিন্তু তার মধ্যে কি তৃপ্তি, কি শান্তি! সব দেখতে দেখতে আর পরিচয় শুনতে শুনতে শ্যামাচরণের মনে হচ্ছিল কবে কোথায় যেন ঠিক এই রকমটি দেখেছেন, বাংলার এই রূপটি। তারপর হঠাৎ মনেও পড়ে গেল, কাছাকাছি কোনো সময়ের কথা নয়, মনে পড়ে গেল সে আজ থেকে বহু বছর আগের কথা। তার বয়স তখন 13-14। দামোদর নদ পেরিয়ে 2 মামার বাড়ি গিয়েছিলেন। একবার এইরকমই কারো অন্নপ্রাশনে, আর দ্বিতীয়বার যতদূর মনে পড়ে 3 বছর পরে এক মামাতো বোনের বিয়েতে। মামাদের অবস্থা ছিল বেশ সচ্ছল, এই রায়রায়ানের মতো না হোক। বিয়েতে 2 দিন ঢালোয়া নেমন্তন্ন করে এই রকম খাওয়ানো হতো। তখন চপ পোলাওয়ের রেওয়াজ ছিল না, লুচি, আলুনি কুমড়োর ছক্কা থেকে আরম্ভ করে কত রকম যে তরকারি। ছক্কাটা আলুনি রাখবার একটা বিশেষ কারণ ছিল। খান 8-10 করে লুচি, আলুনি কুমড়োর ছক্কা আর গোটা কতক করে সন্দেশ আগে ছাঁদা বেঁধে বাড়ি নিয়ে যাওয়ার জন্য দিয়ে দেওয়া হতো। নুন দিলে যে এঁটো হয়ে যাবে। তারপর শেষ পাতে দই, বোঁদে, ক্ষীর, রাবড়ি, 3-4 রকম ছানার মিষ্টি,
যে যত খেতে পারে, এক একজন ভরা পেটে ৮-১০ খুরির ক্ষীর রাবড়ি উড়িয়ে দিচ্ছে। সে এক এলাহি কাণ্ড, দেখেছিলেন বটে। সেইবারেই সেই গাঁয়ের মনকে রঘু আর পনকে মানিকদের দেখেছিলেন ছেলেবেলার শ্যামাচরণ। তারা ৪ জন সার বেঁধে বসেছে, আর ঠাকুরদা রূপো বাঁধানো হুঁকো হাতে করে সামনে বসে খাওয়াচ্ছেন। নামগুলো তাদের এখন আর মনে পড়ছে না, পরিবেশন করেই যাচ্ছে, আর তারা কে কাকে হারাতে পারে। একজন ভুসিমালের দিকে যায় না, মানে লুচি তরকারি এসব সাধারণ জিনিস, তার জন্য স্রেফ দই, ক্ষীর, রাবড়ি আর মিষ্টি। তামাশা দেখবার জন্য চারপাশে লোক দাঁড়িয়ে গেছে। শ্যামাচরণের মনে এখনো যেন সেই আশ্চর্যের ভাবটা লেগে আছে। চোখ বড় বড় করে দেখছিলেন আর ভাবছিলেন, এত খাবার গলার নিচে দিয়ে যায় কোথায়? মনে পড়ছে মামাদের গ্রামটাও ছিল ঠিক এই রকম। পুকুর, ডোবা, ফলে বোঝাই বাগান, গেরস্তদের ঘরে ঘরে ধানের মড়াই, মাঠে উঠোনে গরু বাছুর। প্রচুর খেতে পেয়ে সাদা মাঠা পোশাকেই সবাই তৃপ্ত, কোথাও হাহাকার নেই। নেই দোকানে ভিখিরির মতো লাইন বেঁধে দাঁড়ানো, সেই নিত্য জলের অভাব, আলোর অভাব, রাস্তায় বেরোলে অভাব অভিযোগের স্লোগান হেঁকে মিছিল, ছিনতাই আর অ্যাক্সিডেন্টের ভয়ে জড়সড় হয়ে থাকা। সেই তুলনায় এই গ্রাম এ যেন স্বর্গ। আর স্বর্গই বা বলবো কেন, সেই পুরনো বাংলারই এক টুকরো এই ছিন্ন ভিন্ন নতুন বাংলার এক কোণে কি করে যেন আটকে রয়েছে। মনে মনে সেই রকম আরাম উপভোগ করতে করতে চিঠিতে লেখা পথের নির্দেশ মতো চলতে চলতে মনে হলো এসে পড়েছেন কাছাকাছি। বড় রাস্তা থেকে একটু গলির মতন বেরিয়ে গেছে, তারই তে মাথাটা। আর সবাই চলে গেছে। 2 জন আছে দলের সঙ্গে। বিজ্ঞাপনদাতার নামটা বলে জিজ্ঞেস করলেন এই গলিতে তার বাড়ি কোনটা। ব্যাস, সঙ্গে সঙ্গে যাকে বলে ছন্দপতন, যেন তার স্বর্গ থেকে আছাড় খেয়ে পড়ে গেলেন শ্যামাচরণ। শুনতেই দুজনেই কানে আঙুল দিয়ে জড়াজড়ি করে বলে উঠল, হ্যাঁ, এ সকালবেলা আপনি এ নামটা করলেন ঠাকুর, শুনলে ভাতের হাঁড়ি ফেঁসে যায়। দেখুন গিয়ে কীরকম অভ্যর্থনাটা পাবেন। তবে আপনি সন্ন্যাসী মানুষ, হয়তো একেবারে ফিরিয়ে দিতে হেম্মত করবেনই। গিয়ে দেখুন, ওই যে ওই হোথা ফটকের মধ্যে দোতলা বাড়ি, উটি হলো একাদশী স্যান্ডেলের বাড়ি। যান, গিয়ে যান, একটু পায়ের ধুলো দিন, কপালে দিলে দোষটা যদি কেটে যায়। হ্যাঁ, সকালবেলা কি নাম শোনালেন, ওই যে ওই গাছের ফাঁকে একটু দেখাও যায়। আজ আমার কপালে যে কি আছে, ওই জাটকে পনের নামের ভয় করি সবাই আমরা, কম বেশি করে সবাই। এইখানে আস্তে আস্তে আনন্দটা খুবই হয়েছিল শ্যামাচরণের, তাই প্রচণ্ড একটা ধাক্কা খেলেন। ওরা চলে গেলে একটু থমকে দাঁড়ালেন, কী রকম অভ্যর্থনাটা হবে। তারপর দুর্গা নাম নিয়ে কপাল ঠুকে পা বাড়ালেন। মাথায় একটা ছোট ছোট জটার পরচুলা পড়েছেন, কপালের অর্ধেকটা পর্যন্ত একটা ছোট লাল ফিতে দিয়ে বাঁধা, যেমন কোনো কোনো সন্ন্যাসীর মাথায় দেখা যায়। সেইটা একটু কষে নিলেন, তারপরে এগোলেন। অভ্যর্থনা যা হলো তেমনটা তার আগের কথা শুনে স্বপ্নেও ভাবতে পারেননি শ্যামাচরণ। বাড়িটার ফটক একটু দূরে ভেতরের দিকে। বারান্দায় একটি মাঝবয়সী ভদ্রলোক একটা হেলানো চেয়ারে বসে বসে বিড়ি ফুঁকছিলেন আপন মনে। ফটক খুলে সন্ন্যাসীকে ঢুকতে দেখে বিড়ির হাতটা নামিয়ে একটু অবাক হয়ে চেয়ে রইলেন, যেন এই ধরনের কাউকে আশা করতে পারেননি। বারান্দা থেকে নেমে আসুন আসুন আসুন, কী সৌভাগ্য আমার বলতে বলতে ওনার পায়ের ধুলো নিয়ে
মাথায় দিয়ে নিজের চেয়ারে বসিয়ে দিলেন। তারপর ঘরের ভেতর থেকে একটা কাঠের চেয়ার এনে হাত জোড় করে বসে যেন শ্রীমুখ থেকে কি বেরোয় শোনবার জন্য অপেক্ষা করতে লাগলেন। ইনি তো সেন মশাই, তাতে আর সন্দেহ নেই। শ্যামাচরণ বুঝে গেলেন ওষুধ ধরেছে, তার পরচুলা আর গেরুয়া লুঙ্গিতে কাজ হয়েছে। হাত তুলে আশীর্বাদ করে বললেন, সৌভাগ্য টৌভাগ্যের কথা পরে হবে, আগে আছিস কেমন সেটা বল। কই আর ভালো বাবা, কই আর ভালো, তাই তো ডেকে ডেকে হয়রান হচ্ছি, শ্রীচরণের দর্শন তুমি দিলে। শ্যামাচরণ খাঁটি সন্ন্যাসীর মতন একটু মুচকি হাসলেন, বললেন, সে তো বুঝতেই পারছিলাম কে কোথায় যেন ব্যাকুল হয়ে ডাকছে। শেষে ধ্যানে বসতে মা বললেন, যা শোন গিয়ে ওই গ্রামে ওর দুঃখের কথা। তা হ্যাঁ রে, আগে একটু চায়ের ব্যবস্থা কর দেখিনি, ওই একটা নেশাই আছে আমার। শোন, পরে তোর সব ঠিক হয়ে যাবে, ভাবিস নি। বাড়িতে এমন অনাহুত সন্ন্যাসী ডাকতেও হয়নি, ধ্যানে পথ জেনে বাড়ি এসেছেন, আর তিনি কিনা আপন কথা বলতে গিয়ে এই সন্ন্যাসীর সেবার কথা ভুলে বসে রইলেন। লজ্জায় আফসোসে হন্তদন্ত হয়ে ভেতরে চলে গিয়ে সেনমশাই জল গামছা নিয়ে এসে নিজের হাতে পা ধুইয়ে মুছিয়ে দিলেন। সেই যে সেবার ধুম শুরু হলো, তারপরে তা আর থামে না। পুজোর ব্যবস্থা, চানের ব্যবস্থা, তার আগে হালুয়া লুচি, তারপরে চর্বচস্য আহারের ব্যবস্থা, সেসব হলো। সব একরকম মুখ মুছে, পাছে আবার ভুলে নিজের দুঃখের কথা সন্ন্যাসীর কাছে কিছু বেরিয়ে পড়ে, সেই ভয়ে সেনমশাই একেবারে চুপ। বাড়ি ঘর দেখে বোঝা যায় বেশ অবস্থাপন্ন, তবে লোকজনের একান্ত অভাব। এক আধবুড়ি ঝি, তাকেই এটা ওটার জন্য মাঝে মাঝে ডেকে নিজে চরকিবাজির মতন ঘুরে ফিরে সবাইয়ের কাজ সারলেন। ভেতর বাড়িতে গিন্নি রান্নার কাজে লেগে রয়েছেন। এদিকে শ্যামাচরণের রাত্রে ভালো ঘুম হয়নি ট্রেনে। এরপর এক টানা লম্বা ঘুম দিয়ে শ্যামাচরণ যখন বারান্দায় এসে বসলেন, তখন সেনমশাইও আস্তে আস্তে বেরিয়ে এলেন ঘরের ভেতর থেকে। মনে হলো যেন তিনি এই অপেক্ষাতেই ছিলেন। এসেছিস, বস বস বলে শ্যামাচরণ তার সামনের চেয়ারটা দেখাতে আস্তে আস্তে বসে পড়ে সেনমশাই প্রশ্ন করলেন, ঘুম হয়েছিল তো বাবা? শ্যামাচরণ আবার একটু মুচকি হাসলেন সন্ন্যাসীর মতন, বললেন, যা ভাবনা তুই লাগিয়ে দিয়েছিস, ঘুম কি আসে রে চোখে? যাক, সে কথা থাক, তুই বল, কিসের ঘাটতি রেখেছেন তোর মা? শোন, সব কিছু অকপটে মন পরিষ্কার করে বলবি, যত বড় বা যত সামান্য কথা হোক, যেটা মনের কোণে লুকিয়ে রাখবি সেটাই আর শোধরানো যাবে না। লজ্জা করবি নি, ভয়েরও কিছু নেই রে আমার কাছে। এই অবধি শুনে একটু যেন থমকে গেলেন সেনমশাই। কেপ্পনরা নিজের ভেতরের কথা সহজে বলতে চায় না। দুটো ঢোক গিলে বললেন, আগে তা যদি বলেন তো মা বিশেষ কোনো ঘাটতি তো রাখেননি আমার বাবা। একা মানুষ আমি, খেটে খুটে কিছু সম্পত্তি করেছি, এই দোতলা বাড়ি আর সঙ্গে বিঘে 3 জমি, বিঘে 15 চাষের জমি আর একটা পুকুর, আর ওই বাইরের বড় নদী পেরিয়ে জেলা শহরে একটু কারবার আছে, প্রায়ই যেতে হয়। একা মানুষ আমি বাবা, ওই পরের হাতে ছেড়ে দিলে চলে না। আগে দিয়েছিলেন মা কিছু ওদিকে আমাকে বিষয় সম্পত্তি, কিন্তু কোনো পুত্র সন্তান দেননি। তাহলে তো ভালোই করেছেন, দেখছি তো এই বাপ ঠাকুরদা করে গেল, ছেলে মেয়ে খেয়ে উড়িয়ে দিল।
তার চেয়ে মা আমার যা করেছেন সেই ভালো। সন্তান বলতে একটি মেয়ে, বিয়ের বয়সও হয়েছে আগে, সেটা সেরে নিতে পারলে আমি নিশ্চিন্তি হই। তারপর মেয়ের বিয়ে হলে তোর এই সম্পত্তি 5 ভূতে লুটে খাবে তো, তার কিছু ব্যবস্থা করে যেতে হবে না? শ্যামাচরণ জিজ্ঞাসা করলেন। সন্ন্যাসী এবারে এরম বলছেন শুনে একটু চুপ করে রইলেন সেনমশাই। শ্যামাচরণ তার মুখের দিকে চেয়ে থেকে সেই রকমই হাসতে হাসতে বললেন, আমি একটা কথা বলি, যদিও আমি সন্ন্যাসী মানুষ, এসব গেরস্থালির কথা কিছু বুঝি না, কিন্তু বলছিলাম মেয়ের বিয়ে দিয়ে একটা ঘর জামাই করে নিয়ে। সেনমশাই তার নিজের মনের কথা সন্ন্যাসী জেনে গেছেন দেখে থতমত খেয়ে গেলেন। তিনি যে বিজ্ঞাপন দিয়েই দিয়েছেন, এই কথাটা ভাঙা ঠিক হবে কিনা চুপ করে থেকে একটু ভাবলেন। তারপর উনি ধ্যান বলে যদি টেরই পেয়ে যান, সেই ভয় বলেই দিলেন যে একটা বিজ্ঞাপন তিনি দিয়েছেন। তারপর ওনার মন জানার জন্য জিজ্ঞেস করলেন, আগে বাবা ভুল করেছি কি? একটু ঢোক গিলেন, বললেন, এই যেমন দিয়ে থাকে আর কি লোকে। শ্যামাচরণ শুধু একটু হাসলেন। ভুল কি ঠিক সে কথায় না গিয়ে বললেন, আমাকেও ডাকবি, ওদিকে বিজ্ঞাপনও দিবি, তাহলে আমি আছি কি করতে? এবার বল, কি রকম ছেলে চাই বল? পেট রোগা ঘর জামাইয়ের কথাটা বলতে পারলেন না সেনমশাই। বললেন, আগে এই ধরুন এই স্বাস্থ্যটা মোটামুটি ভালো, আর এই সম্পত্তিটা বজায় রাখতে পারে, মানে নিজে খেয়ে আর অপরকে খাইয়ে সব কিছু উড়িয়ে। বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না তোকে। তুই চাস বামুনের গরুটি, হ্যাঁ, খাবে কম, দুধ দেবে কেড়ে ভরে। হ্যাঁ, তা পাবে পাবে। একটু মুচকি হাসলেন শ্যামাচরণ। জায়গাটা তার বড় ভালো লেগেছে। নতুন শিষ্যের সেবায় লোভও আছে। কলকাতায় ফিরে গিয়েই তো আবার সেই এটা নেই ওটা নেই, কিন্তু চাপা পরচুলা পড়ায় মাথা গরম হয়ে যাচ্ছে। তাছাড়া যদি অসাবধানে খসেই পড়ে কখনো, সেই ভয়ে উনি পরদিনই সকালবেলা বেরিয়ে পড়লেন। সেনমশাই ছইওয়ালা গরুর গাড়ির ব্যবস্থার কথা বললেন, তিনি এড়িয়ে গেলেন। বললেন, আহা, ওসব কি আর আমাদের সন্ন্যাসীদের চলে রে? এই পা নাড়িয়ে সারা জীবন ঘুরে বেড়ালাম তীর্থে তীর্থে। সেনমশাই পায়ের ধুলো নিতে মাথায় হাত রেখে বললেন, হবে হবে, ভাবিসনি, শিগগিরই পেয়ে যাবি। বাড়ি ফিরে গিয়েই মনস্থির করে ফেললেন, বিয়েটা লাগিয়েই দেবেন। একজনের তো হিললে হবে, তারপর বৃন্দাবন আর তার শ্বশুর বুঝবে। তা বৃন্দাবন যে শুধু নিজে ভালো করে বুঝলো তা নয়, শ্বশুরকেও বেশ ভালো করেই বুঝিয়ে ছাড়লো, সেই কথা এবারে বলা যাক। খুব তাড়াতাড়ি হলো না ব্যাপারটা, আজকাল ডাকের গোলমালও চলছে। দিন 15 পরে গাঁয়ে সেনমশাই একটা চিঠি পেলেন। মহাশয়, কাগজে আপনার বিজ্ঞাপন দেখিয়া এই পত্র লিখিতেছি। আমি বিধবা, স্বামী কয়েক বছর হইল স্বর্গারোহণ করার পর একমাত্র পুত্র লইয়া সংসার করিতেছি, কিন্তু এভাবে কলিকাতার নিত্য আতঙ্কের মধ্যে থাকিতে সাহস হয় না। আমার ছেলে আপনি যেমন চান ঠিক তেমনটি, রোগা, লম্বা, গৌর বর্ণ, ঠিক 12 মাস পেটের অসুখ না লাগিয়া থাকিলেও তাহার গায়ে মাংস লাগে না। আপনি এরকম কেন চেয়েছেন বুঝিতে পারি না, তবে আশা করি ভালো জায়গায় থেকে ভালো চিকিৎসায় এইটুকু সারিয়া যাইবে। বিবাহে আমার কোনো রকম খাই নাই, ভগবান আমায় যথেষ্ট দিয়াছেন, তবে ছেলেকে ঘর জামাই করিয়া দিলে আমার একলা থাকা সম্ভব হইবে না।
সেই কারণে লিখিতেছি, আমায় গিয়া তাহার সঙ্গে বা কাছাকাছি বাড়ি ভাড়া করিয়া থাকিতে হইবে। সঙ্গে থাকিলেও আমি কাহারও গলগ্রহ হইয়া থাকিব না। বাড়িঘর বেচিয়া দিয়া ছেলের সঙ্গে নিজের খরচে বা ভাড়াতে বাড়িতে গিয়া বাকি জীবনটা কাটাইয়া দিব। আপনি যদি পাত্রকে একবার দেখিয়া যাইতে চান, তাহা হইলে কবে কখন আসিবেন অনুগ্রহ করিয়া জানাইলে তাহাকে সেই সময়ে বাড়িতেই থাকিতে বলিব। আশা করি আপনাদের সর্বাঙ্গীন কুশল। নমস্কার গ্রহণ করুন। ইতি ভবতারিণী দেব্যা, 10-4 কিরণ দাস লেন, কলিকাতা 6। চিঠিটা কার লেখা বুঝতেই পারছেন। সেনমশাই যেদিন আসবেন শ্যামাচরণ সেদিন বাইরে রইলেন। না হলে গেরুয়ার মাথায় পরচুলা না থাকলেও তাকে সেই দিনের সন্ন্যাসী বলে সেনমশাইয়ের সন্দেহ হতে পারে। সেনমশাই এসে বৃন্দাবনকে দেখে গেলেন। লম্বা, ফর্সা, তবে ভেতরে কোনো অসুখ থাকলে যেমন হয়ে থাকে, একটু ফ্যাকাশে রঙের। যাই হোক, যেমনটি চেয়েছিলেন তেমনটি পেয়ে খুশি। তৈরি হয়েই এসেছিলেন। হাতছাড়া না করে কাঁপা হাতে একটা গিনি দিয়ে আশীর্বাদ করে বিয়েটা একেবারে পাকা করে গেলেন। ভবতারিণীর গিয়ে সেখানে থাকার ব্যাপারে কোনো আপত্তিও করলেন না। বেশ আগ্রহ দেখিয়েই বললেন, আগে সে তো আমার পরম সৌভাগ্য, সে কি কথা, আলাদা থাকবেন কেন? ছেলে বউ নিয়ে নিজের সংসার জ্ঞান করবেন, আমি বা আপনাকে আলাদা থাকতে দেব কেন? আসলে চিঠি পেয়েই সেনমশাই মনে মনে হিসেব করে নিয়েছিলেন। বুড়ো মানুষ, দিনে ওই বাড়তি একটু দুধ আর রাত্রে খানচারেক রুটি আর একটু দুধ। কুটুম মানুষ, রুটির জায়গায় মাঝে মাঝে না হয় লুচি, 2টো করে মিষ্টি শেষ পাতে, 2 টাকার বেশি নয়, না হয় 2.5 টাকাই হলো। তেমনি প্রতি মাসে 2টো নির্জলা একাদশী আছে। বিধবা মানুষ, উপোসের ব্রতও থাকবে। কেপ্পন মানুষ যেমন সব খতিয়ে নেয় আর কি। বিয়ে হয়ে গেল। মাসখানেক পরে ভবতারিণী গিয়ে উঠলেন বেয়াই বাড়িতে। মাস 2-এর মধ্যে বৃন্দাবনের 2খানা চিঠি পেয়েছিলেন শ্যামাচরণ। সে বেশ ভালো আছে, তার মাও ভালো আছেন, শ্বশুর শাশুড়ি বেশ ভালো, বিশেষ করে শাশুড়ি। শ্বশুরকে প্রায় কাজের জন্য জেলা শহরে যেতে হয় ইত্যাদি। শ্যামাচরণও উত্তর দেন, মন জুগিয়ে থাকবার উপদেশ দেন। প্রথম প্রথম খুব যেতে ইচ্ছে করত। কলকাতায় নিত্য ঝামেলায় উত্তক্ত হয়ে কতবার মনে হয়েছে গিয়ে 2 দিন থেকে আসেন। এখন তো বৃন্দাবনও রয়েছে, কিন্তু বাধাও রয়েছে। গেলে তো সন্ন্যাসীর বেশেই যেতে হবে, বৃন্দাবনের চিনে নেবার আশঙ্কা আছে। অন্যদিকে যদি গেরুয়া ছেড়ে নিজের পোশাকে যান, তাহলে সেনমশাইয়ের চিনে ফেলবার আশঙ্কাও রয়েছে। এমনি করে বছর 2 কেটে গেল। তারপর এমন একটা ঘটনা ঘটল যে আর লোভ সামলানো গেল না। বৃন্দাবনের একটা চিঠি এলো তার ছেলের অন্নপ্রাশন। সবার ইচ্ছে শ্যামাচরণ যেন অবশ্য একবার আসেন, আশীর্বাদ করে যান। শ্যামাচরণ বেশ গোড়া বেঁধেই কাজটা করলেন। প্রথমেই বৃন্দাবনকে একটা চিঠি লিখলেন যে ইলেকশন চলছে, তাঁকেও টেনেছে এক পক্ষ থেকে, তার যাবার কোনো উপায় নেই, ওরা যেন দুঃখ না করে। তারপর এই ভাঁওতাটা দিয়ে সন্ন্যাসী বেশে কপাল ঠুকে বেরিয়ে পড়লেন। শীতকাল, গেরুয়া লুঙ্গি আলখাল্লার ওপর একটা কম্বল জড়িয়ে নিলেন। মাথায় পরচুলার ওপর সন্ন্যাসীদের একটা কান ঢাকা টুপি বসিয়ে দিলেন। একটা সুবিধে হয়েছে, ওনার ঠান্ডার ধাত, ঠান্ডা লেগে গলাটা গেছে ভেঙে। একটা গেরুয়া রঙের মাফলার জড়িয়ে নাক, মুখ আর কপালের এক ফালি ছেড়ে বাকি মুখটার প্রায় সবটুকুই ঢেকে ফেলেছেন। পায়ে গেরুয়া মোজা, গেরুয়া ক্যাম্বিসের জুতো। চললেন। পরদিন বড় নদী পেরিয়ে সেই আগের বারের মতো একটা দলের সঙ্গে গল্প করতে করতে সেই রকমভাবে ফটক খুলে বারান্দায় গিয়ে উঠলেন।
বাইরে কেউ ছিল না। ভাঙা গলায় ডাক দিলেন, কই কে আছিস রে? আমি শ্যামানন্দ এলাম। সেবার ওই নামেই পরিচয় দিয়েছিলেন। সেন মশাই হন্তদন্ত হয়ে বেরিয়ে এসে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ে, আপনি এসেছেন বাবা বলে পায়ে যেন লুটিয়ে পড়লেন। শ্যামাচরণ বললেন, ওঠ ওঠ, যেভাবে ডাকতে লেগেছিলি না এসে পারি? তা মনের মতো জামাই পেলি? আমি তো মাকে বলে সব ব্যবস্থা করে দিয়েছিলাম রে। তা পেয়েছিলাম বাবা, কিন্তু কপাল দোষ আসে, যাক সব কথা পরে হবে বাবা। এসেছেন আপনি আজ বড় ভালো দিনে। তাও বলবি তবে জানতে পারবো রে। নাতির অন্নপ্রাশন, তাই তো? আমি ছিলাম কামাখ্যায়, মনটা হঠাৎ ছটফট করে উঠল। মায়ের কাছে ধন্না দিতে টের পেলাম এই ব্যাপার, চলে এলাম। তা হ্যাঁ রে, জামাইটি হলো কেমন, আছে কেমন? আগে আপনার দেওয়া ভালোই হয়েছে, আছেও ভালো। কিন্তু তুই নিজে যেন শুকিয়ে গেছিস। ভালো ঘর জামাই পেয়েছিস নিশ্চিন্দি হয়ে, কোথায় দেহে মনে আরো তাজা হয়ে উঠবি, তা না। আগে সে কথাও করব নিবেদন আপনাকে। পায়ের ধুলো পড়েছে, আগে আপনি হাত পা ধুয়ে একটু জিরিয়ে নিন। উফ, কি ঠান্ডাটাই পড়েছে, হ্যাঁ, আপনার গলাটাও গেছে ভেঙে। এবার সেবা যত্নের ধুম পড়ে গেল। খুব ঘটা করেই নাতির অন্নপ্রাশন দিলেন সেনমশাই। প্রায় আধখানা গ্রাম পাত পেতে খেয়ে ছাদা বেঁধে ঢেঁকুর তুলতে তুলতে বিদায় নিল। এমনকি সেই মনকে রঘু আর পনকে মানিকও বাদ গেল না। সেন বাড়িতে এমন কাণ্ড এর আগে কখনো হয়নি। সাড়া পড়ে গেল গ্রামে। কিন্তু তাকে দেখা গেল কম। বেশ বড় প্যান্ডেল করে লোক খাওয়ানো হচ্ছে। একবার ঘুরে গেলেন, তারপর আর দেখা নেই। আরে প্রথম নাতি ঝোঁকের মাথায় কাজটা করে ফেলে ওই একাদশী সেন হাত কামড়াচ্ছে, এইসব বলে একটা কানাঘুষো উঠছিল। কিন্তু এক সন্ন্যাসী আশায় তাকে নিয়ে পড়েছেন, এই কথাটা ছড়িয়ে পড়তে সেই কানাঘুষোটা থেমে গেল। শ্যামানন্দ কিন্তু রাত জেগে এসেছেন এই যুক্তি দিয়ে তাড়াতাড়ি সেবা নিয়ে শুয়ে পড়লেন দোতলায় একটা নিরিবিলি ঘরে। সেন মশাই কোথায় ছিলেন, কি করছিলেন তিনিই জানেন। তার পরের দিন সব চুকে বুকে গেলে ওই ঘরে বসে বসেই নিরিবিলিতে নিজের দুঃখের কথা শুরু করে দিলেন সেনমশাই। কথাটা তুলতে বাঁধ ছিলই, সন্ন্যাসী শ্যামাচরণের একটা প্রশ্নে সুবিধা হয়ে গেল। সেনমশাই কোথায় কবে বিজ্ঞাপনে পেট্রোগা জামাইয়ের খোঁজ করেছিলেন তা তো সন্ন্যাসীর জানবার কথা নয়। তিনি জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, তো জামাইকে তো দেখালিনি। আগে ওই যে তখন আপনাকে প্রণাম করে গেল, আমি পাঠিয়েছিলুম কি না, নিজে ওদিকে একটু কাজে ছিলুম। তা বেশ কার্তিকের মতো জামাই পেয়েছিস তো, হ্যাঁ, বেশ ঘুরে ঘুরে খাটতেও তো দেখলাম। তো সম্পত্তি টম্পত্তি দেখবার জন্য এরকম একটা ছেলে। একটু চুপ করে রইলেন সেনমশাই। তারপর আরম্ভ করলেন তার দুঃখের কথা। আর একবার আরম্ভ করতেই মনের ক্ষোভে গড় গড়িয়ে বলে গেলেন, কি বলবো বাবা, ওই দেখবার ভাববার ফুরসত থাকলে তো দেখবে বাবা। এখন আশঙ্কা হচ্ছে খেয়ে আর খাইয়ে সব উড়িয়ে না দেয়। একটা গেরস্থ ঘরের ছেলেই তো আমায় পাঠিয়েছিলেন মা, একটু রোগা ভোগা ভেবেছিলাম উপযুক্ত চিকিৎসায় ছেড়ে যাবে। তা এমনভাবে নিজের চিকিৎসা নিজেই শুরু করে দিল। জামাই মানুষ, কিছু বলাও যায় না, আমায় হাল ছেড়ে দিয়ে মুখটি বুজে দেখতে করছে। তাই নাকি? কিরকম? প্রশ্ন করলেন সন্ন্যাসী শ্যামানন্দ।
আগে তা বই কি, ওই রোগা ভোগাই তো ছিল, আস্তে আস্তে খাওয়া দিল বাড়িয়ে। কলকাতা তো আর নয়, এখানকার জল হাওয়া হজম হবে না, খুব হয়। এমন ভয় নেই, ভাবলাম গব্য ঘিয়ে ভাজা লুচি খাচ্ছে, পেটে সইছে, খান দুয়েক করে খা। তা একবার জেলা শহরে কারবার দেখতে গিয়ে দিন 15 আটকে যাই, ফিরে দেখি প্রায় দিস্তে খানেক লুচি, দু থাকে পাতে সাজানো। বেশ ভয় পেয়ে গেলুম বাবা। এই জামাই মানুষ, কিছু বলাও যায় না। মেয়েকে ডেকে চুপি চুপি জিজ্ঞেস করতে সব ফাঁস হয়ে গেল। বলিস কি রে, কি বললো মেয়ে? হ্যাঁ, সেও কি তোর মতন ভয় পেয়ে গেছে? প্রশ্ন করলেন শ্যামাচরণ। আগে মোটেই না গো বাবা। মেয়ে, তার মা, ছেলের মা সব একদিকে। চুপি চুপি ডেকে জিজ্ঞেস করতে মেয়ে বলল, এই জামাই মনকে রঘু হওয়ার জন্য তার বাড়ি এখন যাওয়া আসা করে। মনকে রঘু এখন তার মন্ত্রগুরু, সে শিখিয়েছে। আগে তারও নাকি ওরকম লিকলিকে চেহারা ছিল, কিছু হজম হতো না, তারপরে আস্তে আস্তে খাওয়া বাড়িয়ে দিতে রোগ বালাইয়ের পেটে জায়গা না পেয়ে পালিয়েছে। মোক্ষম মন্তর বলেছে, আগে প্রতি সপ্তাহে 2টো করে, তারপর 3টে করে বাড়িয়ে যেতে হবে। ধাপে ধাপে বাড়িয়ে বাবা 2 বছরে এখন 43খানা লুচিতে দাঁড়িয়েছে। চোখ বড় বড় করে শ্যামানন্দ সন্ন্যাসীর মুখের দিকে চেয়ে রইলেন সেনমশাই। এদিকে চাপা হাসিতে সন্ন্যাসী শ্যামানন্দর পেট গুড়গুড় করছে। বললেন, তা খা কি না, হজম হয়ে চেহারাটা তো এখন দেখবার মতন হয়েছে। খাইয়ে দাইয়ে এই মজাটা পাবি বলেই না মা তোকে ওই রকম রোগা জামাই দিয়েছিলেন। কিন্তু খেয়ে দে যদি সব লোপাট করে দেয়। কথাটা মুখ ফসকে বেরিয়ে যাচ্ছিল, তাড়াতাড়ি ঘুরিয়ে নিয়ে সেনমশাই বললেন, বলছিলাম রয়ে বসে খেলে ওর সম্পত্তি ওরই রইল বাবা। আর আর সব কথা শ্রীচরণে নিবেদন করতেও ভুলে যাচ্ছি, যা মনের অবস্থা দাঁড়িয়েছে। কি বলি বাবা, শুধু জামাই তো নয়, কুটুম মানুষ, স্ত্রীলোক, পাপ মুখে বলতে নেই। আমার বেয়ানের খোরাক ওই নেহাত মন্দ নয়। কেন, তিনি ওর ধাপে ধাপে বাড়াচ্ছেন নাকি? কোনো রকমে হাসি চেপে প্রশ্ন করলেন শ্যামানন্দ। হ্যাঁ বাবা, মানে ঠিক ও রেটে নয়, তবে তাকেও আজকাল 1 কুড়ি করে গুনে পাতে ধরে দিতে হয় বই কি। তদুপযুক্ত দুধ, ক্ষীর, এই মা বেটার যোগান দিতে একজোড়া ভাগলপুরি গাই কিনতে হয়েছে। হাটে বেচতে এসছিল, জামাইয়ের আবদারে কিনতে হলো। 2000 350-তে। মেয়ে আর গিন্নিও ওদিকেই। বেয়ান আড়াল থেকে বলেন, দিনই না কিনে, একটি তো জামাই, আর বিয়েতে তো 1 পয়সা পণ নিইনি। কি বলি বাবা, কুটুম, তাই বলতে নেই মেয়ের মায়েরও মতিভ্রম ঘটেছে। আমি এদিকে একা মানুষ। সামলে নিলেন সেনমশাই। বললেন, হ্যাঁ, আর একটা কথা, আসল কথাটাই তো আপনার শ্রীচরণে নিবেদন করা হয়নি। মনের যা অবস্থা দাঁড়িয়েছে, বললাম না, ওই মনকে রঘুকে মন্ত্রগুরু করে তার শিষ্য হয়েছে জামাই। এখন 2টো একাদশীর দিন তাঁরাও এখানেই খাচ্ছেন। বেটা ছেলের একাদশী, সে তো আর উপোসের একাদশী নয়। তিনি সে 2টো দিন আর কিছু খান না, শুধু লুচি আর মিষ্টান্নে 1 মন পূর্ণ করে দিতে হয়। একদিনেই একটা নমুনা দেখে আমার মাথা ঘুরে গেছে গো বাবা। একবার মুখ খুলে গিয়ে সেনমশাইয়ের ভেতরের সব দুঃখ ফরফর করে বেরিয়ে আসতে লাগলো। বুকের ভেতর হাসির সঙ্গে রাগও মিশে যাচ্ছে শ্যামাচরণের। তার ছেলেবেলায় দেখা সেই সোনার বাংলা জায়গা, খেয়ে দেয়ে সুখী আছে সবাই, তার মধ্যে কেউ যদি নিজের স্বভাবের দোষে ঘর দরজা বন্ধ করে একঘরে হয়ে থাকতে চায়, মা কালী বা কী করতে পারেন? বরং এই যে জামাই দরজা ভেঙে এসে কালোবাজারের পাপ হালকা করে আনছে, এ তো বেশ হচ্ছে। পাপের প্রাচিত্যে মনে মনে বললেন, সাবাস বৃন্দাবন। বিজ্ঞাপন দেওয়ার পর থেকেই একটা দুষ্টু বুদ্ধি এসেছিল মাথায়, যার জন্যই সন্ন্যাসীর বেশ।
সেটা বেড়ে গিয়ে আর একটা দুর্বুদ্ধি এসে জুটল মাথায়। তবে সন্ন্যাসী মানুষ, ভক্তের উপর রূঢ় হলেও চলে না। বললেন, অত ভাবিস নে রে, মা আবার সব ঠিক করে দেবেন। এরপর শেষ কথাটুকু বলতে গিয়ে হাসি যেন ঠেলে বেরিয়ে আসবে, অনেক কষ্টে চেপে রেখে বললেন, একটা কথা মনে পড়ে গেল হঠাৎ, অনেক আগে একটা কাগজে কে যেন একটা বিজ্ঞাপন দিয়েছিল যে সে পেট রোগা একটা ঘর জামাই চায়। একটু খোঁজ খবর নিয়ে বুঝলি জানতে হবে অমন জামাই নিয়ে সে লোক কি করলো শেষ পর্যন্ত। সেনমশাই একেবারে থতমত খেয়ে চেয়ে রইলেন ওনার দিকে। সর্বনাশ, খুঁজলে শেষ পর্যন্ত এই বাড়িতেই পৌঁছবেন তো শ্যামানন্দ। আমতা আমতা করে বললেন, যাকে বাবা, যাক, ও বিজ্ঞাপন যাক, সে নিজের পায়ে কুড়ুল মেরেছে, তাকে ভুগতে দিন। আর ঘুরে ঘুরে তার জন্য আপনি হয়রান, কি যেন বলে, ওই হয়রান হলে পায়ের জুতো ছিঁড়তে যান কেন? যাক, মরুককে মরুক। গল্পটা এখানেই শেষ।